50 বছরের ঊর্ধ্বে হাড়ের স্বাস্থ্য ভালো রাখবেন কি করে? মহিলাদের কথা আমি বলতে চাই, বিশেষত 50 বছর হলেই আমি দেখি বিভিন্ন ব্যথার কথা বলতে থাকেন, কেউ একটু আগে কেউ একটু পরে। কিন্তু এই হাড়ের স্বাস্থ্য আমরা ভালো রাখতে পারি যদি আরেকটু আগে থেকে আমরা সচেতন হই। এই ভিডিওটা তাদের জন্য যাদের বয়স এখন 35 থেকে 40 বছরের কাছাকাছি, এখনও তাদের হাতে 10 বছর সময় আছে, তারা কিছু করে নিজেদের ভালো রাখতে পারেন, বিশেষ করে তাদের বোন হেলথ, হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে। কি সেগুলো? 1 নম্বর, আপনার হেলদি বডি ওয়েট মেনটেন করুন। আপনার যে ওজন বাড়ছে আপনার বুঝতে অসুবিধা হবে, তার কারণ আপনি প্রত্যেক দিন আয়নাতে নিজেকে দেখছেন, আপনার মস্তিষ্ক, আপনার চোখ অল্প অল্প করে ওজন বেরিয়ে যাওয়াটাকে ইগনোর করতে আরম্ভ করবে এবং আপনি ধরতে পারবেন না আপনার ওজন বাড়ছে। সেই জন্য বাড়িতে একটা ওজন মাপার যন্ত্র বা ওয়েইং মেশিন কিনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। দেখা গেছে যারা নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত শরীরের ওজন পরিমাপ করেন, তাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে বা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। এবার আপনার যে ওজন বাড়ছে, একসময় দেখলেন যে অনেকটা বেড়ে গেছে, আপনি গত বছর দেখেছিলেন 55 বা 60 আছে ধরুন, দেখলেন আপনি ওজন মাপছিলেন না, কোনো একজন ডাক্তারের কাছে গিয়ে 1 বছর পরে আপনি ওজন মেপে দেখলেন যে 70 হয়ে গেছে, 1 বছরে 10 কেজি ওজন বেড়ে গেছে। এই 10 কেজি ওজনটাকে কমানো একটু শক্ত। তার চেয়ে আপনার যদি 1 কেজি 2 কেজি ওজন বেড়ে থাকতো এবং আপনি সচেতন থাকতেন, তাহলে খাবারের পরিবর্তন করে, এক্সারসাইজ বাড়িয়ে, যে কারণে আপনার ওজন বেড়েছে সেগুলোকে কমিয়ে ফেলে আপনি ওজন সহজে নিয়ন্ত্রণ করে ফেলতে পারতেন। সুতরাং অল্প বয়স থেকেই, কম বয়স থেকেই আপনাকে ওজনের ব্যাপারে সচেতন হতে হবে। ওজন ভালো থাকলে মেকানিক্যাল ইনজুরি কম হয়, জয়েন্ট ভালো থাকে, হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। 2 নম্বর, ওয়াক রেগুলারলি। রেগুলার ওয়াকিং করাটা বা হাঁটাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রেগুলার হাঁটতে থাকেন তাহলে আপনার মাসেল ওয়েস্টিং কম হয় এবং জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকে। দেখা গেছে যারা হাঁটাচলা কম করেন তাদের জয়েন্ট অনেক বেশি স্টিফ হয়ে যায় এবং এই স্টিফনেসটা পরে আর্থ্রাইটিস তৈরি করে। সেই জন্য রেগুলার নিয়মিত হাঁটা, যাদের খুব ব্যথা আছে বা অন্য কোনো সমস্যা আছে তারা কম হাঁটবেন, কিন্তু হাঁটা খুব জরুরি। হাঁটা বন্ধ করলে কিন্তু জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকে না। 3 নম্বর, থাইয়ের মাসেলসগুলোকে শক্তিশালী করতে হবে। তার জন্য স্পেসিফিক কিছু ব্যায়াম আছে যেগুলো কোয়াড্রিসেপস এক্সারসাইজ বলা হয়, সেগুলো আপনারা ইন্টারনেটে, ইউটিউবে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারবেন। ওখানে আপনি হাঁটার যে নিয়মগুলো আছে সেগুলোও আপনি দেখবেন, হাঁটার পদ্ধতিও দেখতে পারবেন এবং হাঁটুর কোয়াড্রিসেপসের এক্সারসাইজগুলো দেখতে পারবেন। সেগুলো আপনার অনেক উপকারে আসবে এবং মাসেলস যত শক্ত হবে হাঁটুর ক্ষয় তত কম হবে বা জয়েন্টের ক্ষয় তত কম হবে। জয়েন্টের চারপাশে যে মাসেলসগুলো আছে সেগুলো যত শক্তিশালী হবে জয়েন্টের উপর চাপ তত কম পড়বে, কারণ এই মাসেলসগুলো, যেগুলো শক্তিশালী মাসেলস বা পেশি আছে, সেগুলো ওয়েট বেয়ার করবে, সেই জন্য আপনার জয়েন্টের উপর তার প্রভাব কম পড়বে, তার জন্য মেকানিক্যাল ইনজুরি অনেক কম হবে। 4 নম্বর, প্রলং স্কোয়াটিং অ্যাভয়েড করা। মাটিতে বাবু হয়ে দীর্ঘ সময় আমরা অনেক সময় বসি, পুজো করতে গিয়ে বাড়ির মহিলারা অনেক সময় মাটিতে অনেকক্ষণ বসে থাকেন, ক্রস লেগ বসা, বাবু হয়ে বসা, স্কোয়াটিং, সেটাকে অ্যাভয়েড করতে হবে। যাদের জয়েন্টের অলরেডি প্রবলেম হয়েছে তাদের ইন্ডিয়ান স্টাইলে টয়লেট করাটাও যদি সম্ভব হয়, সুযোগ থাকে, সেটাকে এড়িয়ে যেতে হবে, তাতে জয়েন্ট অনেক ভালো থাকে। 5 নম্বর, সিঁড়ি ওঠা নামা খুব বেশি পরিমাণে থাকলে সেগুলোকে কমিয়ে ফেলতে হবে। খুব বেশি সিঁড়ি ওঠানামা করলে জয়েন্টের ওপর চাপ পড়ে, তাতে আপনার ক্ষতি হতে পারে। সেজন্য খুব বেশি ওঠানামা সিঁড়ি দিয়ে রেস্ট্রিক্ট করা দরকার, প্ল্যান করে নিতে হবে। আপনি যদি 4 তলায় থাকেন, আপনি যখন নামবেন কাজগুলো গুছিয়ে নামবেন, যে এই কাজগুলো আমার নিচে আছে, দোকানপাট, বাজার ইত্যাদি করা, নিচে একটা জিনিস আছে সেটাকে ওপরে নিয়ে আসা, ওপরে কোনো জিনিস থাকলে সেটাকে নিচে রাখা, সব একসঙ্গে প্ল্যান করে নামতে হবে। দরকার পড়লে কাগজে লিখে নিন, যাতে সব কাজ একসাথে করে আপনি উঠতে পারেন। তাতে একবার বা দুবারে সব কাজ হয়ে যাবে, হাঁটুর উপর বা অন্যান্য জয়েন্টের উপর চাপ কম পড়বে। 6 নম্বর, ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা ঠিকভাবে দেখে নেওয়া। 20-র নিচে আছে কিনা, 20 থেকে 50-এর মধ্যে আছে কিনা, 50-এর উপরে আছে কিনা। 20-র নিচে থাকে মানে অনেক কম, তাহলে আপনাকে কিছুভাবে ভিটামিন ডি বাড়িয়ে নিতে হবে। সূর্যের আলোকে গিয়ে সবসময় বাড়ে না, কিছু সাপ্লিমেন্ট খেতে হবে। সাধারণত 20-র নিচে থাকলে আমরা বলি যে
60,000 ইন্টারন্যাশনাল ইউনিট সপ্তাহে একটা করে খাবেন, 8 থেকে 12 সপ্তাহ খাবেন। আর যাদের ক্রনিক্যালি লো থাকে তাদের বলি মাসেও একটা করে কন্টিনিউ করতে থাকবেন এবং দেখে নেওয়া যে খুব বেড়ে যাচ্ছে কিনা, মানে হাইপার ভিটামিনোসিস ডি হচ্ছে কিনা, কারণ ভিটামিন ডি যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় সেটাও আমাদের শরীরের জন্য ক্ষতি করতে পারে। 7 নম্বর, অ্যাডিকুয়েট ক্যালসিয়াম খাওয়া, খাবারের মাধ্যমে খাওয়ার চেষ্টা করা সবচেয়ে ভালো। দুগ্ধ জাতীয় দ্রব্য, বিভিন্ন রকম ফলমূল, সাদা তিল, এগুলোতে ক্যালসিয়াম বেশি থাকে। রাগি, গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলোতে ভালো ক্যালসিয়াম থাকে, সেগুলো আপনারা ডায়েটে রেগুলার রাখতে পারেন। 8 নম্বর, নি ইনজুরি প্রিভেন্ট করতে হবে। খেলতে গিয়ে হাঁটুতে লেগে গেল, লিগামেন্ট ছিঁড়ে গেল, মেনিসকাস ছিঁড়ে গেল, সেগুলোকে প্রিভেন্ট করতে হবে, একটু সচেতন হতে হবে। এবং হাঁটুর ওপর খুব বেশি চাপ যাতে দীর্ঘ মেয়াদি বা দীর্ঘ সময় ধরে চলতে না পারে বা চলতে না থাকে, সেটা আমাদের নজরে দিতে হবে। কারণ হাঁটুতে ব্যথা আছে, অথচ খুব হাঁটুতে ব্যথা, সেটা নিয়েই আপনি ভারী জিনিস বহন করছেন, সেটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। যারা হাঁটুতে ব্যথা আছে অথচ সেই ব্যথা নিয়ে বারবার সিঁড়ি ওঠানামা করতে হচ্ছে, সেটা কিভাবে কমানো যায় একটু ভাবনা চিন্তা করবেন ইত্যাদি, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। 9 নম্বর, কন্ট্রোল অফ ডায়াবেটিস অ্যান্ড আদার মেটাবলিক ডিজিজেস। এই মেটাবলিক ডিজিজগুলো অ্যান্ড ডায়াবেটিসগুলো হাড়ের স্বাস্থ্যও খারাপ করে দীর্ঘমেয়াদী। আসলে ওই পুষ্টি জাতীয় দ্রব্যগুলো যেগুলো বিভিন্ন জয়েন্টে পৌঁছায় রক্তবাহের মাধ্যমে, সেই রক্তবাহগুলোর স্বাস্থ্য খারাপ হয়, তো সেই জন্য আমাদের জয়েন্টের স্বাস্থ্যও খারাপ হয়, সেটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এটা। সুতরাং ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, মেটাবলিক ডিজিজগুলোকেও কন্ট্রোল করা দরকার। আর 10 নম্বর, যদি হাঁটুর কোনো সমস্যা হয়, সেটা ব্যথা হতে পারে, মোবিলিটি হতে পারে, স্টিফনেস হতে পারে, তাহলে আপনাকে দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, তার ডায়াগনোসিস করতে হবে কী কারণে হচ্ছে এবং তার চিকিৎসা নিতে হবে। মানে যত দেরিতে চিকিৎসা শুরু হয় মরবিডিটি বাড়ে, মানে পুরো সারতে অসুবিধা হয়, প্লাস বেশি দিন ধরে সারতে টাইম লাগে। সুতরাং সেটা একটু নজরে রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।